নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত কয়েকটা গুরুত্বপূর্ণ খনিজ যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, তার সঠিক ভারসাম্য অত্যন্ত প্রয়োজন, সেই খনিজগুলোর বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম এবং রয়েছে ম্যাগনেসিয়াম। এই খনিজগুলোর মধ্যে যদি ভারসাম্যহীনতা হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়, বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় প্রাণঘাতী হতে পারে। তাহলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের শরীরে এই সমস্ত খনিজগুলোর ভারসাম্য ঠিক রয়েছে, কিভাবে বুঝবো সমস্যা হয়েছে এবং আমরা ঠিক করব কিভাবে, এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমেই আমাদের যে রক্তটা চলে রক্তবাহী নালীর মধ্যে, তার মধ্যে অনেক সেল থাকে, ধরুন হোয়াইট ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, প্লেটলেট। এবার কিছু কিছু আমাদের এই মিনারেলগুলো রক্তকণিকার ভেতরে থাকে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার, কিছু কিছু থাকে এক্সট্রা সেলুলার। সোডিয়াম কিন্তু একটা এক্সট্রা সেলুলার, যার জন্য সোডিয়ামের মেজারমেন্টটা কিন্তু অনেক বেশি। নর্মাল সোডিয়াম ধরুন 135 থেকে 145। এবার যদি দেখা যায় কারো সোডিয়াম হঠাৎ করে কমে গেছে, তাহলে তার একটা সিমটম হয়। অনেক ক্ষেত্রে সোডিয়াম খুব আস্তে আস্তে কমে, তার একটা সিমটম হয়। এবার সোডিয়াম কত আছে তার উপর ডিপেন্ড করে আমরা সিভিয়ারিটি অফ হাইপোন্যাট্রিমিয়া অর্থাৎ সোডিয়াম কমের সিভিয়ারিটিটা বলি। ধরুন 135 অব্দি নর্মাল, তো 135, 30 থেকে 135 হচ্ছে আমরা বলি মাইল্ড হাইপোন্যাট্রিমিয়া, কোনো সিমটমই থাকে না বেশিরভাগের। ধরুন 125 থেকে 129 এটা মডারেট, 120 থেকে 125 আরেকটু সিভিয়ার, আর একদম আমরা যেটা খুব ভয় পাই 120 তলায় যদি সোডিয়াম চলে যায়। তা এই সোডিয়াম যাওয়া নিয়েও না আবার দুটো তিনটে কথা বলতে চাই। অনেকে সোডিয়াম কমে, শরীরে জল কিন্তু এক আছে, অর্থাৎ শরীর ফোলেনি, কিন্তু টেস্ট করার সময় দেখলাম সোডিয়াম কমে গেছে। আমরা এটাকে বলি ইউভলিউমিক, অর্থাৎ শরীরের ভলিউমটা ঠিক আছে, শরীরে হাইপোন্যাট্রিমিয়া। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি সোডিয়াম কমেছে কিন্তু শরীর ফুলে গেছে। খুব কমনলি আমরা ক্রনিক লিভার ডিজিজে প্রায়, ক্রনিক কিডনি ডিজিজে পাই, যে হাত দিয়ে পায়ে টিপছি, পা দেবে যাচ্ছে, পেটে জল জমছে, সোডিয়াম টেস্ট করতে গিয়ে দেখলাম 120। এটাকে বলি আমরা হাইপার ভলিউমিক, অর্থাৎ শরীরের ভলিউম বেশি, সোডিয়াম কম। আরেকটা হচ্ছে ধরুন গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে, প্রচুর শরীর থেকে জল বেরিয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, আমরা বলি হাইপোভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া। তিনটে ট্রিটমেন্ট কিন্তু আলাদা। ধরুন শরীর থেকে জল বেরিয়ে গেছে, স্যালাইন দিন, ঠিক হয়ে যাবে। ধরুন শরীরে জল বেশি, সোডিয়াম কম, জল রেস্ট্রিক্ট করুন, ঠিক হয়ে যাবে। এবার শরীরে জল সমান এবং তার সোডিয়াম কম, সেক্ষেত্রে এন্ডোক্রিন কজ, অর্থাৎ তার থাইরয়েডের অসুবিধা আছে কিনা, তার কর্টিজল হরমোন ঠিক আছে কিনা দেখা, এবং সেই অনুযায়ী আমরা ওষুধ দিই। সুতরাং আপনাকে বেসিক প্যাথোলজি বুঝতে হবে। নাম্বার 2, কত তাড়াতাড়ি সোডিয়াম কমছে। ধরুন একজন মানুষ আজকে প্রচন্ড বমি করেছেন, তার সোডিয়ামটা হয়ে গেল 120, সে কিন্তু উল্টো পাল্টা বকবে, ঢেকুর উঠবে। আমি বারবার বলছি যে এইটা খুব অদ্ভুত সিমটম, হেঁচকি। সোডিয়াম কমে গেলে গা গোলাবে, হেঁচকি উঠবে, আর এটা যদি অ্যাকিউটলি কমে। আর অনেক সময় বৃদ্ধ পেশেন্টদের অনেক সময় প্রেশারের ওষুধ আমরা দিই যাতে শরীর থেকে সোডিয়ামটা কমে যায়। তাদের যখন সোডিয়াম কমে যায় অনেক সময় তারা বিভিন্ন মানুষ বিভিন্ন রিয়াকশন করে, তবে ইন জেনারেল নিউরোলজিক্যাল সিস্টেমের উপর এফেক্টটা হয়, অর্থাৎ
মেন্টাল ক্ল্যারিটি ঠিক মতো থাকে না, একটু ভুলভাল কথা বলে, অসংলগ্ন কথা বলে, এক কথা বারবার বলতে থাকে, তার সাথে হেঁচকি হতে থাকে, এইসব ক্ষেত্রে বুঝতে হবে হয়তো ওষুধের জন্য সেটা হচ্ছে। আর যাদের কিডনি খারাপ বা এগুলো থেকে তাদের বিশেষ কোনো সিমটমই থাকে না, কারণ তার ওভারঅল সোডিয়াম শরীরে ভালো, জলটা বেড়ে গেছে বলে রিলেটিভলি সোডিয়াম কম লাগছে। এবার আসুন পটাশিয়ামের ব্যাপারে। পটাশিয়াম অন দ্য আদার হ্যান্ড, পটাশিয়াম সেলের মধ্যে থাকে এবং ম্যাগনেসিয়াম যেহেতু ইন্ট্রাসেলুলার, এরা কিন্তু খুব কম ডোজে। ধরুন সোডিয়াম যেমন 135 থেকে 145, পটাশিয়াম হচ্ছে ধরুন 3.2 to 5.2 ম্যাক্সিমাম। তা পটাশিয়ামটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শরীরে যদি পটাশিয়াম লেভেল কমে যায় বা বেড়ে যায় এটা কিন্তু ভীষণ ভয়। যেমন পটাশিয়াম একটা এসেনশিয়াল আয়ন যেটা নার্ভাস সিস্টেমে এবং কন্ডাক্টিং সিস্টেমটাকে এবং হার্টের কন্ডাক্টিং সিস্টেমটাকে চালু রাখে। পটাশিয়াম যদি বেড়ে যায় হার্ট কিন্তু থেমে যেতে পারে যদি পটাশিয়াম ডেঞ্জারাসলি 6-এর উপর হয়ে যায়। পটাশিয়াম 5.5 ক্রস করে গেলেই আমরা না একটু ভয় পাই। আর পটাশিয়াম যদি কমে যায় তাহলে নার্ভ এত শিথিল হয়ে যায় প্যারালিসিসের মতো হয়। অনেক সময় অনেকের হঠাৎ করে পটাশিয়াম কমে যায়, আমরা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালিসিস বলি। তাতে মেনলি কি হয়, ভালো ছিল, তার মনে হলো তার স্ট্রোক হয়ে গেছে, তার হাত পা নাড়তে পারছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য কিছু নার্ভের জটিল অসুখ দেখার আগে সিরাম পটাশিয়ামটা দেখে নিই এবং পটাশিয়াম সাপ্লিমেন্টেশন আমরা ওরালি দিতে থাকি। ইন্ট্রাভেনাসলি কিন্তু পটাশিয়াম দিলে এদের খুব একটা বাড়ে না। এই পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে কিন্তু কিডনি, এটা মেন। এবং কিডনি যেই শরীর থেকে পটাশিয়াম কমে যেতে থাকে, কিডনি পটাশিয়াম কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় শরীরে, কিন্তু কিডনিরও একটা লিমিটেশন আছে। আর কিডনি খারাপ হয়ে গেলে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে পারে না কিডনি, পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। আর কিছু খাবারে প্রচুর পটাশিয়াম থাকে যেটা আমরা কিন্তু সাধারণত একটু কিডনি খারাপ থাকলে বারণ করি। যেমন ধরুন কলা, ডাবের জল আর পালং শাক, গ্রিন লিফি ভেজিটেবলস পটাশিয়ামে ভর্তি। যাদের কিডনির অসুখ আছে, পটাশিয়াম বেশি টেন্ডেন্সি আছে, অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন যাতে পটাশিয়াম বাড়তে পারে, ধরুন টেলমিসার্টান খাচ্ছেন, তার কিডনি ক্রিয়েটিনিন ধরুন বর্ডার লাইন 1.5 বা এরকম, জিএফআর হয়তো 40, তাদের কিন্তু এই তিনটে জিনিস খেতে বারণ করে দিই। তাহলে পটাশিয়াম বেড়ে গিয়ে কিন্তু যে কোনো সময় বিপদ আসতে পারে। আর ম্যাগনেসিয়াম ঠিক একই রকম পটাশিয়ামের সাথে না ইন্টারলিঙ্কড, ওটাও কিন্তু ইন্ট্রাসেলুলার, অর্থাৎ সেলের ভেতরে থাকে। মানে ম্যাগনেসিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 1.7 to 2.2। এই ম্যাগনেসিয়ামটা কি করে, বিভিন্ন শরীরের এনজাইমস তৈরিতে কাজ করে, ব্লাড ভেসেলের টোন মেনটেন করে। ম্যাগনেসিয়াম কারোর যদি 1.4 to 1.7 হয় আমরা এটা বলি মাইল্ড, আর 1 এর তলায় হয়ে গেলে আমরা বলি বিপজ্জনক হাইপোম্যাগনেসিমিয়া। এই ম্যাগনেসিয়াম যদি বেড়ে যায় শরীরের নিউরোলজিক্যাল ফাংশন গুলো ভালো হতে পারে। ম্যাগনেসিয়ামের একটা বিরাট বড় সোর্স হচ্ছে হাড়, বডির হাড়ে ম্যাগনেসিয়াম স্টোর থাকে। যখনই ম্যাগনেসিয়াম কমে যায় বডি ম্যাগনেসিয়াম হাড় থেকে রিলিজ করতে থাকে। হয় আমাদের দায়ী ওষুধ, হয় দায়ী আমাদের খাদ্যাভ্যাস, অথবা আমরা ঠিকমতো জল খাচ্ছি না বা ওআরএস খাচ্ছি না গরমকালে। তাহলেই কিন্তু এই পড়ে যাওয়া, হসপিটালে ভর্তি হওয়া, এসবের হাত থেকে আমরা বাঁচতে পারবো।